তোমাদের কোন কোন চ্যাপ্টার আছে এটা বলো আগে আমাকে। ভেক্টর, এরপরে গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ, ক্ষমতা, শক্তি, এরপরে মহাকর্ষ ও অভিকর্ষ, এরপরে তারপরে আদর্শ গ্যাস। 1 2 3 4 5 6টা চ্যাপ্টার, তাই না? মাত্রই তো। অন্যান্য কলেজ তো কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা, তোমাদের এখন দিতেছে হাফ ইয়ারলি, তাই না? ঈদের পরেই, ঈদের পরে তাহলে 6টা সিলেবাস কি থাকবে? আচ্ছা চলো, ভেক্টর আর আদর্শ গ্যাসের তো তোমাদের একটা এক্সাম হয়েছে কলেজে, তাই না? তো তোমাদের টোটাল কয়টা সিকিউ আসে? 8টা না? 8টার মধ্যে এই নিউটনিয়ান বলবিদ্যা থেকে দেখবে 2টা সিকিউ আসছে, বুঝছো? 2টা এটা থেকে 2টা আসবে, আর ওই ভেক্টর থেকে 2টা আসতে পারে। বলে দিছিল তোমাদেরকে? বলে দিলে তো হলে হ্যাঁ, এর সব চ্যাপ্টার থেকে একটা তো দিবেই, তাই না? সব চ্যাপ্টার থেকে তো একটা দিবেই, 2টা দিবে। 1 2 3 4 5 6, 2টা চ্যাপ্টার থেকে তো 2টা দিবে, তাই না? ভেক্টর থেকে 2টা দিবে আর কি। তো আমি জাস্ট বলে দিই, তোমরা না না পরে দেখবা কি আর হ্যাঁ দিয়ে দিতে পারি। চলো আমরা গতিবিদ্যাটা একটু আগে রিভাইজ করি। আমি যা সূত্রমূত্রগুলো লিখে দেই আর কোন টপিকগুলো পড়বা এটা বলি। গতিবিদ্যা থেকে তোমাদের প্রাস থেকে একটা সিকিউ দিবে, এটা ওপেন সিক্রেট, তাই না? তাহলে আমরা প্রাসটা একটু দেখি। দেখো প্রাস কি ছিল মনে আছে তোমাদের? তুমি যদি একটা বস্তুকে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করো, যে একটা বস্তুকে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছো, বুঝতেছো? একটা অ্যাঙ্গেলে যদি নিক্ষেপ করো তাহলে তার এই যে গতিপথটা, তার গতিপথটাকে বলবো হচ্ছে আমরা প্রাস। এই গতিপথটা কিরকম হয় বলো তো? প্যারাবোলা টাইপের হয়, বুঝতে পারছো? তো তোমাদের যদি সূত্রগুলো না মুখস্থ থাকে, পরীক্ষার আগের দিন সূত্র মুখস্থ করার দরকারও নাই। আমরা এই যে আগে যে সূত্রগুলো আমাদের মুখস্থ ছিল ওই সূত্রগুলো দিয়ে এই সূত্রগুলো আমরা আনতে পারবো। পরীক্ষার হলে দেখা যাচ্ছে 2-1 মিনিট টাইম দিলে সূত্রগুলো চলে আসবে, বুঝতে পারছো? তো দেখো নর্মালি এটা দেখো আদিবেগটাকে আমরা বলতেছি ভি নট। তো আর ধরো এই যে এখানে যাওয়ার পর যে ভ্যালোসিটিটা এখানে যাওয়ার পর এরকম হয়ে যাবে না? তো এটাকে বলা হচ্ছে ধরো ভি ধরো। তো এই অ্যাঙ্গেলটা তোমার যে আদি অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে থেটা না ধরে আলফা ধরে বইতে, ভি নট কজ স্কয়ার আলফা বাই, আচ্ছা আলফা ধরো, সমস্যা নেই, এই অ্যাঙ্গেলটাকে থেটা ধরো, বুঝতে পারছো? যে আদি বেগটা হচ্ছে ভি নট, যে আদি অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আলফা। তুমি চাইলে এখানে থেটা ধরতে পারতা, তোমার ইচ্ছা, আর এটাকে তুমি থেটা ধরছো, বুঝতে পারছো? তো এখন তুমি চিন্তা করো যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি কাহিনী হচ্ছে। দেখো এই ভ্যালোসিটি যেটা আছে ভি নটটার 2টা উপাংশ থাকবে, একটা হচ্ছে ভি নট কজ আলফা, আর এই বরাবর কি আছে বলতো? ভি নট সাইন আলফা আছে। এবং একটা জিনিস খেয়াল করো, তোমার এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো ত্বরণ কাজ করবে? দেখো ত্বরণটা কোন বরাবর কাজ করতেছে? ত্বরণটা নিচের দিকে কাজ করতেছে। তো ত্বরণের উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর কত হবে বলো তো? জি cos 90 হবে কিনা বলো? ইকুয়াল কত? 0 না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তোমার কোনো ত্বরণ কাজ করতেছে না। তাহলে আমরা বলতে পারি না যে এক্স অ্যাক্সিস বরাবর এই যে ভ্যালোসিটিটা আছে এই ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট,
বুঝতে পারছো? তোমার ভ্যালোসিটি কখন চেঞ্জ হয়, ওইটার মধ্যে ত্বরণ অথবা মন্দন যুক্ত হলেই তো ভ্যালোসিটিটা চেঞ্জ হয়। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই ভ্যালোসিটিটা কি বলতো, কনস্ট্যান্ট। তো অনেক সময় এটা জিজ্ঞাসা করে যে খতে যে প্রাসের এক্স অ্যাক্সিস বরাবর সমবেগে চলে, এক্স অ্যাক্সিস যে ভ্যালোসিটিটা ওইটা তোমাকে ব্যাখ্যা করতে বলে, তখন এই যে ত্বরণ দিয়ে একটু ব্যাখ্যা করতে পারবে না? বুঝতে পারছো? তো এবার চলো আমরা যে সূত্রগুলো আমাদের জানা আছে ওই সূত্রগুলো। আর আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি হবে, ওয়াই অ্যাক্সিসটা কোন দিকে, উপরের দিকে, আর জিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর জিটা কি মেনলি মাইনাস জি না, ত্বরণটা কত মাইনাস জি কিনা বলো ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমরা খেয়াল করো সূত্রগুলা কি জানি, সূত্রগুলা জানি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। বুঝতে পারছো? এখন আমরা যখন এক্স অ্যাক্সিস বরাবর লিখবো ভি এক্স ইকুয়াল কি আসবে বলো তো, ইউ এক্স, তাই না? ভি এক্স ইকুয়াল কত, ইউ এক্স। এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ তো জিরো হয়ে যাবে, তার মানে এই পার্টটা বাদ। তো ইউ এক্স সমান তুমি কি লিখতে পারো, এই যে এই দিক থেকে তুমি জানো ভি নট কজ আলফা। বুঝতে পারছো এটা? তো এই যে তুমি যদি এই সূত্র জানো, এখান থেকে এটা কিন্তু তুমি নিজেই বের করে নিয়ে আসতে পারবা। আবার তুমি এই ভি ওয়াই যদি বের করতে চাও, তো ভি ওয়াই কি বের করবা, ইউ ওয়াই মাইনাস জিটি লিখা যায় এটা। তো ইউ ওয়াই কি বলো তো, ভি নট সাইন আলফা মাইনাস জিটি। তো তুমি এই যে এই সূত্রটা জানলে এগুলা নিজে নিজেই বের করে নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? এরপরে তোমার আরেকটা সূত্র লাগে, এটা হচ্ছে সরণের সূত্রটা। সরণের সূত্র আমরা কি জানি বলতো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো তুমি যখন এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করতেছো, এসটাকে ধরবো হচ্ছে এক্স। তো এক্সটা কি হবে, ইউ এর জায়গায় ভি নট কজ আলফা ইন্টু টি। বুঝতে পারছো? অথবা এটাকে তুমি এই যে ইউ এক্স দিয়ে লিখতে পারো, ইউ এক্স ইন্টু টি। বুঝতে পারছো? তো ইউ এক্সটা কি হবে, ভি নট কজ আলফা ইন্টু টি। আর এটা হচ্ছে এক্সটা পেয়ে গেছে। ওয়াই এক্সিস এর কথা যদি চিন্তা করো, তাহলে ওয়াই সমান কি হবে, ইউ ওয়াই গুণ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার হবে না? বুঝতে পারছো? তাহলে ইউ ওয়াইটা আমরা কি জানি, ভি নট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওয়াই এর এই একটা সূত্র, এগুলো মুখস্থ করার দরকার নাই, তুমি যদি এটা থেকে একটু বুঝে বুঝে করতে পারো, এই সূত্রগুলো ডেভেলপ নিজেই করতে পারবা। বুঝছো? আর প্রাসের ক্ষেত্রে আরো কিছু জিনিস লাগে তোমার, এই যে এখান থেকে এখানে যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলি, পাল্লা বলি, তাই না? তো পাল্লা এই সূত্রটা কি ছিল, এইটা মুখস্থ করতে হবে, আর সমান ভি নট স্কোয়ার সাইন টু থিটা বাই জি। আর এই যে এখান থেকে শুরু করে এই যে এখানে আসতে যে টাইমটা লাগে, তাকে আমরা কি বলি বলতো, পর্যায়কাল না, বিচরণকাল। বিচরণকাল কি বলতো, টু ভি নট সাইন থিটা বাই জি। এরপরে তোমার এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। আচ্ছা, এটা ম্যাক্সিমাম হাইট হলে এই যে সূত্রটা কি ছিল, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এবার খেয়াল করো আরটা ম্যাক্সিমাম হবে কখন বলতো, এই সাইন টু থিটা ম্যাক্সিমাম হইলে। তো সাইন টু থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আর ম্যাক্সের সূত্র কি, আর ম্যাক্স ইকুয়াল ভি নট স্কোয়ার বাই জি লিখা যায়। কি কারো সমস্যা আছে? এবং ম্যাক্সিমাম আরটা কখন পাবো, সাইন টু থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি হইতে হবে, 45 ডিগ্রি হইলে তুমি আরটাকে ম্যাক্সিমাম পাচ্ছ। বুঝছো? আচ্ছা, এখানে আর এর এখানে আরেকটা জিনিস তোমাদের লাগে, সেটা হচ্ছে তুমি ধরো একটা বস্তুকে থিটা কোণে নিক্ষেপ করছো। দেখো এটাকে যদি থিটা কোণে নিক্ষেপ করো, যদি পাল্লাটা আর হয় এবং যদি তুমি 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করো, সেক্ষেত্রেও পাল্লাটা কি হবে, আরই হবে। এটা কি বুঝছো? তুমি যদি থিটা কোণে নিক্ষেপ করো পাল্লা আর, আবার 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলেও পাল্লা কি হবে, আরই হবে না। হ্যাঁ, কোনটা? না না, তোমার ওই যেটা আছে ওইটাই যে তুমি ধরো 30 কোণে নিক্ষেপ, এবং এক্ষেত্রে অবশ্যই আদি বেগটা সেম হইতে হবে। ধরো তুমি 30 কোণে নিক্ষেপ করলে তোমার পাল্লা হচ্ছে 20 মিটার। তো তুমি যদি 90 মাইনাস 30 কোণে নিক্ষেপ করো, মানে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলেও পাল্লা কত হবে বলো তো, 20 মিটারই হবে। তো এই জিনিসটা একটু এমসিকিউর জন্য মনে রাখিও। বুঝতে পারছো? এই হচ্ছে আর তোমাদের এই টপিক থেকে ম্যাথমেটিক্স যেগুলো আসে,
দেখো ম্যাথ হচ্ছে তোমার তোমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, একটা হচ্ছে তোমার এই যে বল নিক্ষেপ করে না, এই যে ক্রিকেট বল করছে, তারপরে একজন ফিল্ডার দৌড়ে গিয়ে ধরতে পারবে কিনা, ওই টাইপের ম্যাথগুলো আসে। তো দেখো তোমরা বাসায় যেয়ে প্র্যাকটিস করবা, এগুলো তো এখন দেখানো পসিবল না এখন। দেখো ক্রিকেট বল নিক্ষেপ রিলেটেড ম্যাথ। তারপরে আরেক টাইপের ম্যাথ আসে ক্রিকেট বল অথবা ফুটবল। ফুটবল ধরতে পারবে কিনা একজন, এই যে বলি কোশ্চেনগুলো এই যে এরকম থাকে, আমার তো কোশ্চেন মুখস্থ নাই। এখানে ধরো একটা গোলবার আছে, তো গোলবার আছে, এখানে একজন গোলরক্ষক আছে আর কি। তো এখানে কোশ্চেন গোলরক্ষককে আমরা কাউন্টই করি না, মেইন কথা হচ্ছে এখানে একজন একটা বলকে নিক্ষেপ করে, তারপরে বলটা এই যে গোল পোস্টে ঢুকবে কিনা এই রিলেটেড কোশ্চেন আসে। তো এই ক্ষেত্রে তোমার এই এক্স ডিস্টেন্সটা কত সেটা দেওয়া থাকে, তা আমাকে কি বের করতে হয়, ওয়াইটা বের করতে হয়। বুঝতে পারছো? না না, ওইটা দিয়ে না করে তুমি এক্স এর তো এক্স ওয়াই এর ডাইরেক্ট সূত্র তো জানো, ওইটা দিয়েই করবা। আচ্ছা একটা ম্যাথ তুলো, যে একজন খেলোয়াড়, একজন ফুটবল খেলোয়াড় একটি বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেন, 30 ডিগ্রি কোণে কিক করলেন। দশ মিটার দূরে 2 মিটার উচ্চতায় গোল পোস্ট থাকলে গোল হবে কি? বুঝতে পারছো কোশ্চেনটা লিখছো? তো চলো এটা আমি সমাধান করে দিই। দেখো এখানে কি হচ্ছে, এই যে একজন ফুটবল প্লেয়ার কি করছে বলতো, 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমির সাথে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে একটা বলকে নিক্ষেপ করছেন। তো এই যে 10 মিটার সামনে একটা গোলবার আছে, কত মিটার, 10 মিটার সামনে একটা গোলবার আছে। এখন তোমার গোল হবে কিনা সেটা জানতে চাইছে। গোলবারের হাইটটা কত দেওয়া আছে বলতো, 2 মিটার দেওয়া আছে। এখন খেয়াল করো গোল হওয়ার জন্য শর্তটা কি, অবশ্যই এই যে বলটা আছে, বলটা যখন 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছে এক্স অ্যাক্সিস বরাবর, তাকে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 মিটার থেকে কম ডিস্টেন্সে থাকতে হবে, তাই না? 2 মিটার থেকে বেশি হলে কি হবে, বলটা উপর দিয়ে চলে যাবে। এখন আমাকে কি বের করতে হবে, মেইনলি তোমার এই এক্স যখন 10, ওয়াইটা কত সেটা বের করতে হবে, মেইনলি ওয়াই হাইটটাই বের করতে হবে। তো ওয়াই এর সূত্রটা আমরা কি জানি বলতো, তোমার এস এর সূত্রটা তো আমি জানি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে ওয়াই এর সূত্রটা কি হবে, ইউআইটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে না? এখন চিন্তা করো ওয়াই সূত্র, ইউআই কত, ভি নট সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার কিনা বলো, হ্যাঁ বলো। আর এর সূত্র দিয়ে কেন করবে, আর তো তোমার পাল্লা তো তোমার এখান দিয়ে যে এতটুকু, না যদি পাল্লাটা যদি বেশি হয় 10 মিটারে, তাহলে বলবো যে গোল কি হয়নি, গোলটা হয়নি। পাল্লা তো না না, এমনও তো হইতে পারে যে ধরো বস্তুটা এই যে এই বরাবর গেছে, এইভাবে গেছে, তাহলে পাল্লাটা 10 মিটারের বেশি না, গোল কিন্তু হচ্ছে, তাহলে পাল্লা কি বেশি হইতে পারে কিনা বলো। তোমার সবচেয়ে প্র্যাকটিক্যাল হয় কি, তুমি যখন এক্স 10 ওয়াইটা কত সেটা বের করবে, তো তুমি মেনলি ওয়াইটা বের করতে চাচ্ছ, তাহলে ওয়াই এর সূত্র দেখো আমি এভাবে ডেভেলপ করে নিলাম, মুখস্থ না থাকলে ডেভেলপ করে নিবা। জিটা কি হবে, ওয়াই এক্সিস বরাবর নেগেটিভ। তো তোমার দেখো ভি নট জানো, সাইন আলফা জানো, তাই না? তুমি এখানে জানো না কি, টিটা জানো না, তো টিটা আবার বের করে নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম, আসো পড়ো যাও। তাহলে টিটা আমাকে বের করে নিতে হবে।
টিটা কোন ইনফরমেশন থেকে বের করব? এক্স এর যে ইনফরমেশন আছে সেটা থেকে বের করব। তাহলে আমরা এক্স সমান কি জানি? দেখো আমরা এক্স সমান এই যে এখান থেকেই লিখতে পারবো ইউএক্স ইন্টু টি। তাহলে এক্স সমান ভি নট সাইন কজ আলফা ইন্টু টি। তাহলে টি সমান কি আসবে? এক্স বাই ভি নট কজ আলফা। তাহলে এক্স এর ভ্যালুটা কত দেওয়া আছে? 10। ভি নট এর ভ্যালুটা কত? 20 cos 30। দেখো তো এটা কত আসে? পরীক্ষা বলে এই পারি না পরীক্ষা বাসায় যে প্র্যাকটিস করো না। 0.58 সেকেন্ড। তাহলে এবার ওয়াইটা বের করো। ওয়াই সমান 20 sin 30 গুণ 0.58 মাইনাস হাফ গুণ 9.8 গুণ 0.58 স্কোয়ার। দেখো তো এটা কত আসে? -4.15 মিটার। তাহলে বলো গোল হবে গ্রেটার দেন 2 মিটার, সুতরাং ছোট সূত্রটা তো মিলে গোল হবে না। ওই যে ওয়াই এর সূত্র, ওই সূত্র দিয়ে করিও না, নাম্বার দিবে না টিচাররা। ভাই যদি 8 দেখেন তাহলে তো বলা যায় যে হয় আর দিয়ে তুমি ডিসিশন তো দিতে পারতেছো না। 4.15 হবে না? না এটা তো ওয়াই হাইটটা আসতেছে 4.15, আরটা তোমার এটার হাইট 2 মিটার, হাইটটা যদি 4.15 আসে এটা গোল হবে? হবে না। বুঝতে পারছো? এই সবক জানা ঠিক আছে? দেখি কয়টা চ্যাপ্টার দেখাইতে পারি। ওই মেইনটেইন করে নিয়ে গেল অনেক ইউটিউবে মানুষের ক্লাস সূত্রটা দেখা দেন না। यस এটা গেছে। এবার দেখো আরেকটা ম্যাথ এখান থেকে আসে যে ওই যে ক্রিকেটার বল নিক্ষেপ করলো, তারপর একজন প্লেয়ার বিপরীত দিক থেকে দৌড়ানো শুরু করলো, ক্যাচ ধরতে পারবে কিনা, ওই রিলেটেড ম্যাথ আসে। ম্যাথটা তোমরা একটু লিখে নাও, দেন বাসায় যেয়ে ট্রাই করবে। যে একজন ক্রিকেটার, একজন ব্যাটসম্যান, লিখো একজন ব্যাটসম্যান গাল চাটা চাটির মাস্টার। দেখো একজন ব্যাটসম্যান যে একটি বলকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে হিট করলেন, ব্যাট দ্বারা হিট করলেন। বুঝতেছো? একই সময়ে বাউন্ডারি লাইনে থাকা একজন খেলোয়াড়, একজন ফিল্ডার, লিখো একজন ফিল্ডার, বাউন্ডারি লাইনে থাকা একজন ফিল্ডার 2 মিটার পার সেকেন্ড বেগে বলের দিকে বলটি ধরার জন্য দৌড় দিলেন। একই সময়ে বাউন্ডারি লাইনে থাকা একজন ফিল্ডার 2 মিটার পার সেকেন্ড বেগে বলটি ধরার জন্য দৌড় দিলেন। বুঝতে পারছো? হ্যাঁ, এবার লিখো যে তোমার ব্যাটসম্যান থেকে তোমার ফিল্ডারের দূরত্ব ছিল 60 মিটার, ফিল্ডার কত মিটার দিছে? 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে। তারপরে লিখো ব্যাটসম্যান থেকে ফিল্ডারের দূরত্ব ছিল 60 মিটার। তারপরে লিখো ফিল্ডারটি বলটি ক্যাচ ধরতে পারবে। এটা কিভাবে করবা আমি করাই দিচ্ছি না, তোমাদের জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করবা। দেখো এই যে এখান থেকে ধরো একটা ব্যাটসম্যান বলটাকে করলেন, হিট করলেন আর কি। এখান থেকে কত মিটার পার সেকেন্ড বেগে লিখলাম? 30 মিটার পার সেকেন্ড বেগে কত ডিগ্রি কোণে লিখছি? 30 ডিগ্রি কোণে লিখছি।
তো 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেন। এখন সে কি চিন্তা করো, এই যে একজন ফিল্ডার আছে হচ্ছে ধরো এখানে আছে, ফিল্ডার কতটুকু দূরে আছে, 60 মিটার দূরে আছে, বুঝতে পারছো? এখন চিন্তা করো বলটা এখান থেকে ধরো এই যে এখানে গিয়ে পড়ছে, বলটা এখান থেকে এখানে গিয়ে পড়ছে। এখন চিন্তা করো এখান থেকে এখানে যে পড়তে কতটুকু টাইম নিছে বলো তো? তোমার এই টি পরিমাণ টাইম নেয় না, বুঝতে পারছো? বলটা এখান থেকে এখানে পড়তে এই টি পরিমাণ টাইম নিচ্ছে। এখন এই টাইমের মধ্যে যদি এই ফিল্ডারটা আবার এখানে চলে আসতে পারে, তাহলে এই ফিল্ডারটা বলটাকে ধরে ফেলতে পারবে কিনা বলো? বুঝতে পারছো? তাহলে তোমাকে আগে বের করতে হবে যে এই যে ফিল্ডারটা কতটুকু ডিস্টেন্স কভার করছে, সেটা তো আগে বের করতে হবে, তাই না? তো ফিল্ডার কতটুকু ডিস্টেন্স কভার করছে এটা বের করার জন্য বলটার পাল্লা কত সেটা আগে বের করি। তো আর সমান কি জানি, v0 স্কয়ার sin 2θ বাই g। বের করো তো এটা কত আসে। কারণ চিন্তা করো এই ক্ষেত্রে বলটা তো এখান থেকে এখানে গিয়ে পড়ছে, তাই না? এখন তোমার ম্যাক্সিমাম বলটা কতটুকু দূরত্ব যাবে, পাল্লার সমান পরিমাণ দূরত্ব যাবে না? 79 চলে আসছে, তার মানে তো 6 হয়ে যাবে, 54 মিটার। তাহলে এটা ভেলোসিটিটাকে কমায় দাও, 20 মিটার পার সেকেন্ড দাও, 6 হয়ে গেছে তো। আচ্ছা এটাকে 20 মিটার পার সেকেন্ড দাও, 20 দিলে কত আসে দেখো তো, কত, 38, 35, তাহলে 25 দিয়ে দেখো তো কত আসে। 55.23। আচ্ছা তাহলে 25 দাও, আর এই ডিস্টেন্সটাকে 60 না দিয়ে এটাকে ধরো 80 দাও। এবার ঠিক আছে, বুঝছো? মানে এটা মূল থেকে কি ক্যাশটা করবে? এটা আমরা বের করতে চাই। 6 দিতে পারে। আচ্ছা 25 দিলে কত আসে, 55.23 মিটার। এখন চিন্তা করো ফিল্ডারটা কতটুকু দূরে থেকে আসতেছিল, 80 মিটার দূরে থেকে আসতেছিল। তার মানে ফিল্ডারটাকে, বলটা তো অলরেডি এতটুকু যাবে, তার মানে ফিল্ডারকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে বলো তো? ফিল্ডারের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল 80 মাইনাস 55.23, কত আসে দেখো তো? 24.77। 24.77 মিটার। আচ্ছা ফিল্ডারের ভেলোসিটিটা কত দিয়েছি? 2 মিটার। 2 মিটার পার সেকেন্ড, অনেক কম দিয়ে ফেলছি। ফিল্ডারের ভেলোসিটি দাও হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড দাও, ফিল্ডারের ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড দাও। তাহলে ফিল্ডারের কতটুকু টাইম লাগতেছে এই দূরত্ব কভার করতে? ফিল্ডারের টাইম ইকুয়াল 24.77 ডিভাইডেড বাই 10, তার মানে 2.477 মিটার সেকেন্ড টাইম লাগতেছে। এখন আমরা বের করি যে বলটা এখান থেকে এখানে যাইতে যদি 2.477 থেকে কম সময় লাগে তাহলে ফিল্ডার বল ধরতে পারবে না। যদি দেখো কম সময় লাগলে মানে কি, ফিল্ডার আসছে পরে, বলটা আগে চলে আসছে, তাহলে বল ধরতে পারবে? তুমি চিন্তা করো একজন বল নিক্ষেপ করলো, তো বল নিক্ষেপ করে আর তুমি এখান থেকে দৌড় দিলা, তোমার যদি টাইম বেশি লাগে বল আগে ভাগে এসে পড়ে যাবে না, বুঝতে পারছো? তাহলে বলের ক্ষেত্রে টাইম কতটুকু লাগছে, টি সমান 2v0 sin θ বাই g। তাহলে 2v মিটার হবে না, মিলিমিটার লিখতেন যে, হ্যাঁ 24.77। আচ্ছা 2v0 হচ্ছে 25 sin 30 বাই 9.8, দেখো তো এটা কত আসে, 25 বাই 9.8 আসছে। তাহলে তো ধরতে পারবে না, ও পারবে 2.55 সেকেন্ড। তার মানে চিন্তা করো বল যাওয়ার আগেই ও এখানে চলে আসবে না, সুতরাং বলটি ধরতে পারবে। ওইটা তো বাংলাদেশি ফিল্ডারদের কথা, ওই যে প্রথমে যে কন্ডিশনটা ক্রিয়েট করলে 6 হয়ে যেতে পারে, প্যারা না। হ্যাঁ এরকম কোশ্চেন নর্মালি টিচাররা মিলে দেয়। এখন ওই যে আমার মতো যদি আন্দাজে একটা দিয়ে দেয় তাহলে 6 হয়ে যাবে, তুমি ব্যাখ্যা লিখে দিবা যে যেহেতু বাউন্ডারি লাইনের বাইরে চলে যাবে সুতরাং ধরার প্রশ্ন নেই। হ্যাঁ তাহলে ইজি হয়ে যায় একটু, হ্যাঁ ইজি হয়ে যায় এবং কিছু কিছু ট্রিকিও হয়ে যায়, কারণ স্টুডেন্টরা এক্সপেক্ট করবে এই ম্যাথটা এইভাবে আসবে, তো যখন দেখবে 6 হয়ে গেছে তখন ভাববে যে আমার তো ভুল আছে।
বল একটা তোমার সাথে একটা থেকে আচ্ছা, আরেকটা ম্যাথ এখানে আসতে পারে। দেখো, এটা হচ্ছে ধরো একটা বিল্ডিং এর উপর থেকে বল নিক্ষেপ করবে। দেখো, আমি যে এগুলা করাই দিচ্ছি এগুলাই আসবে এমন না, তোমরা অন্য টাইপের ম্যাথও করিও, বাস জাস্ট এগুলো আসতে পারে এই জন্য আমি দেখাই দিচ্ছি আর কি। তো ধরো একজন ছেলে এই যে ভূমির সমান্তরালে একটা বস্তুকে নিক্ষেপ করছে। এটা হচ্ছে ধরো 15 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। তো এইটা এই যে এই হাইটটা ধরো হচ্ছে তোমার 20 মিটার, একটা বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করছে। এখন চিন্তা করো, কোশ্চেনে আনুভূমিকভাবে নাও থাকতে পারে, যে তোমার উলম্বের সাথে এত ডিগ্রি কোণে অথবা আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণে বলে দিতে পারে, যে কোনোটাই বলে দিতে পারে। তো তোমরা এগুলো একটু মাথায় রাখিও। এটা কি বলতো, আনুভূমিকের সাথে নিক্ষেপ করছে, বুঝতে পারছো? এখন চিন্তা করো, এটা যদি আনুভূমিকের সাথে নিক্ষেপ করছে না বলে দিয়ে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে, অথবা যদি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করত, তাহলে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা তোমাকে বের করে নিতে হতো। তাহলে থিটা সমান কত হইতো বলো তো? 90 - 60 = 30। আলি কি এটা বুঝছো? 90 - 60 কেন করছি বলো তো? কারণ উলম্বের সাথে অ্যাঙ্গেলটা বলে দিছে, তাই না? বস্তুকে এটা কত দেওয়া আছে? 60। তার মানে এটা কত হবে ওই ক্ষেত্রে? 30। আমরা অলওয়েজ আনুভূমিকের সাথে। আর যদি কোশ্চেনে বলে যে আনুভূমিকের সাথে নিক্ষেপ করছে, তাহলে তো বলেই দিল আনুভূমিকের সাথে নিক্ষেপ করছে, আর তোমাদের প্যারা নাই। তো আমি এখানে ধরে নিছি যে আনুভূমিকের সাথে এত 15 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছে। বুঝতেছ? তো এখন আমরা বের করতে চাই, ধরো এই যে এখানে একটা ছেলে দাঁড়ায় আছে। আচ্ছা, ধরো এখানে একটা ছেলে আছে, ধরো এখানে একটা ছেলে ছিল, বলটা যখন নিক্ষেপ করা হইতেছিল তখন এই যে এখানে একটা ছেলে ছিল। ছেলেটার যে হাইটটা ছিল, ছেলেটার হাইট হচ্ছে, মানুষের হাইট কত হয়? ধরো 0.5 মিটার। ছেলেটার হাইটটা কত? 0.5 মিটার। তো ছেলেটা ধরো 10 মিটার/সেকেন্ড বেগে বলটি নিক্ষেপের মুহূর্তে, ছেলেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছে। বলটা নিক্ষেপের মুহূর্তে ছেলেটা কত মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছে? 10 মিটার/সেকেন্ড বেগে দৌড় দিছে। এখন ছেলেটা বলটাকে ধরতে পারবে কিনা, এটা হচ্ছে কোশ্চেন। বুঝছো? কোশ্চেনটা বুঝছো সবাই? এখন বলো, ছেলেটা বলটা কখন ধরতে পারবে? যদি চিন্তা করো, বলটা যখন এই যে এইভাবে এইখানে আসছে, ছেলেটাও যখন বলের নিচে থাকবে, তখন ছেলেটা বলটাকে ধরতে পারবে না। বুঝতে পারছো শর্তটা কি? তোমার বলটা যখন একেবারে নিচে চলে আসছে, ছেলেটা যদি বলের নিচে থাকে, তাহলে ছেলেটা বলটাকে ধরতে পারবে। এখন ছেলেটা বলটাকে ধরতে পারবে আরেকটা শর্তে, ছেলেটা যদি বলটা পড়ার আগে ভাগে যে ওখানে দাঁড়ায় থাকে। তার মানে এই যে বলটা এখানে পড়ার যে টাইমটা, এই টাইমটা থেকে যদি কম সময়ের মধ্যে ছেলেটা এখানে যেতে পারে, তাহলে ছেলেটা বলটাকে ধরতে পারবে। দেখো, ছেলেটা বলটাকে ধরতে পারবে, এটা শর্তটা কি? ছেলেটা যদি এখানে যে আগে ভাগে দাঁড়ায় থাকে, বলটা যেখানে পড়তেছে এখানে যদি যে আগে ভাগে দাঁড়ায় থাকে, তাহলে ছেলেটা বলটাকে ধরতে পারবে না। বুঝতে পারছো আলী? বুঝছো? তাহলে এখানে আমরা বের করব যে প্রথমে এই যে এইটা আনুভূমিক, এই যে এই বলটা আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব যাচ্ছে সেটা বের করি। বুঝতে পারছো? তো এবং এই দূরত্বটা যাইতে কতটুকু টাইম লাগে সেটাও আমাকে বের করতে হবে। তো খেয়াল করো, বলের আনুভূমিক বরাবর দূরত্ব, বলের আনুভূমিক বরাবর দূরত্ব কি হবে? যে চিন্তা করো, x সমান v0 cos আলফা ইন্টু t। আচ্ছা, এই টিটা কিন্তু আমরা জানি না। বুঝতেছো? এই টিটা আমরা বের করার জন্য এই যে উলম্ব হাইট যেটা আছে সেটাকে ইউজ করব। আচ্ছা, বলটা উলম্ব বরাবর কতটুকু হাইট কভার করবে বলো তো? 20 - 0.5 মিটার দূরত্ব কভার করবে না? বুঝতে পারছো? তো দেখো, y সমান v0 sin আলফা ইন্টু t - ½
জিটি স্কোয়ার। তাহলে এটা কত 19.5 ইকুয়াল 15। দেখো আলফাটা কত ডিগ্রি বলো তো এক্ষেত্রে? VY, এটা তো আমরা আনুভূমিকভাবে নিক্ষেপ করছি, তাহলে 90 ডিগ্রি, তাই না? ধরো একটু, ও এটা হচ্ছে, দেখো আলফাটা এক্ষেত্রে কত ডিগ্রি, 0 ডিগ্রি না? হ্যাঁ। আচ্ছা, এখানে প্লাস কেন দিছি? কারণ যেটা বস্তুটা নিচে যাচ্ছে এটা নিচে থেকে হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে টিটা বের করো, এটা তো 0 চলে আসবে। টু সেকেন্ড লাগতেছে, বুঝতেছো? তার মানে বলটা এখান থেকে এখানে যাইতে কতটুকু টাইম নিচ্ছে? 2 সেকেন্ড। কারণ চিন্তা করো, এটাকে আমি আনুভূমিকভাবে নিক্ষেপ করছি না, তাহলে অ্যাঙ্গেলটা অলওয়েজ আমরা কোনটা নেই? আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল। আনুভূমিকের সঙ্গে তো অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? তো এখানে খেয়াল করো, তাহলে x সমান কি হবে? 15 cos 0 ইন্টু টি হচ্ছে 2, তার মানে কত? 30 মিটার। x সমান 30 মিটার গেছে, বুঝতে পারছো? এবার খেয়াল করো, তোমার বলটা তো এখান থেকে এখানে পড়তে 2 সেকেন্ড টাইম নিচ্ছে, ছেলেটার কতটুকু টাইম লাগতেছে সেটা বের করি। তো ছেলেটার টাইম, তো ছেলেটির প্রয়োজনীয় সময় কি? s সমান vt দাও, তাহলে s হচ্ছে 30 আর v হচ্ছে তোমার 10। ছেলেটির না না, বলটা এখান থেকে এখানে যাইতে 2 সেকেন্ড লাগছে, ছেলেটার কতটুকু টাইম লাগবে ওইটা বের করি। কি দিব? তুমি কি লিখতে চাচ্ছ লিখো, প্যারানে। তো টি সময় কত? 3 সেকেন্ড, তাই না? তো ছেলেটার লাগতেছে 3 সেকেন্ড, কিন্তু বলটার লাগতেছে কত? 2 সেকেন্ড, সুতরাং বলটি ধরতে পারবে না। আচ্ছা, এখান থেকে আমি তো এই যে এগুলা দেখাচ্ছি, তোমাদের কিছু ম্যাথ আসতে পারে, বলবে যে সব ইনফরমেশন দিয়ে দিবে, পাল্লা বের করতে বলবে, সব ইনফরমেশন দিয়ে দিবে, বড় হাতের টিটা বের করতে বলবে গতে, বুঝতে পারছো? তো এগুলা তো সূত্র মুখস্থ থাকলে ইনফরমেশন বসায় দিলে বের হয়ে যাবে। আরেকটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে যে তোমরা শীটে দেখে নিও যে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটার আরপিএম দেওয়া আছে, কত সময় পরে এটা যে থামবে, ওই ম্যাথটা একটু দেখে যাও, বুঝতে পারছো? অথবা ঘূর্ণনের পূর্বে কতবার, থামার পূর্বে কতবার ঘুরবে, ওই টাইপের ম্যাথগুলো একটু দেখে দেব। এবার চলো আমরা পঞ্চম চ্যাপ্টারটা, এই চতুর্থ চ্যাপ্টারে দেখি। চতুর্থ চ্যাপ্টারটা একটা হিউজ টপিক, মানে হিউজ চ্যাপ্টার। তবে এই চ্যাপ্টারে যদি আমি ইম্পর্টেন্ট বলতে চাই, একটা হচ্ছে জড়তা। জড়তার ভ্রামক, এটা কি এই, আর একটা হচ্ছে ব্যাংকিং কোণ। এই দুইটা টপিক মাস্ট পড়ে যাবা, মানে এই দুইটা টপিক বাদ দিবা না, বুঝতে পারছো? তো খেয়াল করো, জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র শিখছিলাম, মনে আছে? আমাদের যখন একটা পয়েন্ট থাকতো, বিন্দু ভরের জন্য জড়তার ভ্রামকের সূত্র কি ছিল বলতো? I ইকুয়াল mr স্কয়ার। আর তোমার একটা দণ্ড যদি থাকতো, দণ্ডের কিনারা থেকে ঘুরতেছে, এই যে কিনারা থেকে যদি ঘুরে, তাহলে এটা কি ছিল? I সমান 1/3 ml স্কয়ার, এটা হচ্ছে এল। আর যদি তোমার এটা মধ্যগামী অক্ষের সাপেক্ষে ঘুরে এরকম, তাহলে কি ছিল? এটার ক্ষেত্রে 1/12 ml স্কয়ার, তাই না? এটা কি বুঝছো? এরপরে খেয়াল করো, আমাদের চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক কি ছিল? যেটার ক্ষেত্রে I সমান হাফ mr স্কয়ার, মানে আছে এগুলা? আর তোমার ইসের ক্ষেত্রে কি ছিল? রিং এর ক্ষেত্রে কি ছিল? এটা হচ্ছে চাকতি,
এটা হচ্ছে রিং, এটার ক্ষেত্রে ছিল হচ্ছে এমআর স্কোয়ার, তাই না? তারপর হচ্ছে গোলকের ক্ষেত্রে কি ছিল? এটা হচ্ছে গোলক। তো গোলকের ক্ষেত্রে আই সমান 2/5 এমআর স্কোয়ার। বুঝতে পারছো? কালকে আমার ওই মেসেজে যতজন লাভ রিয়েক্ট দিছে অতজন তো আসে না। ফিজিক্স পরীক্ষা পরশুদিন দেখতে হবে। এটা কি বুঝছো এগুলা? তো এটা ছিল আমাদের মোটামুটি জড়তার ভ্রামকের সূত্রগুলা। আর এবার আমরা যদি দুইটা সূত্র এখানে এক্সট্রা বলছিলাম, একটা হচ্ছে তোমার লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা কি ছিল? সমান্তরাল অক্ষ উপপাদ্য, মনে আছে? তো দেখাই চলো। লম্ব অক্ষ উপপাদ্য, না না, লম্ব অক্ষ উপপাদ্যটা কি ছিল দেখো। তোমার এই যে বস্তুর গা ঘেঁষে তোমার দুইটা অক্ষ যদি থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, এই দুইটা অক্ষের পরিচয় কি? বস্তুর গা ঘেঁষে অক্ষ। তো এইটা হচ্ছে বস্তুটার কি? লম্ব বরাবর অক্ষ। এটা হচ্ছে জেড। তাহলে আই জেড সমান কি ছিল? আই এক্স প্লাস আই ওয়াই। তো আই এক্স আই ওয়াই কি বলতো? বস্তুর গা ঘেঁষে দুইটা অক্ষ। আর আই জেডটা হচ্ছে বস্তুর লম্ব বরাবর দুইটি অক্ষ, সরি বস্তুর লম্ব বরাবর অক্ষ, এইটা। আর এটা ছিল লম্ব অক্ষ উপপাদ্য। আর সমান্তরাল অক্ষ উপপাদ্য কি ছিল? দেখো, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা ছিল হচ্ছে যে এরকম, এই যে এটা একটা বস্তু, যদি এই যে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই জেড হয়, তাহলে এই অক্ষের একটা সমান্তরাল অক্ষ নাও, এটা হচ্ছে আই জেড প্রাইম, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আর এই দুইটা মধ্যবর্তী দূরত্বটাকে ধরো হচ্ছে আর, ধরো দুইটা অক্ষের মধ্যবর্তী ডিস্টেন্স কত? আর ধরো তুমি আই জেড জানো, তাহলে আই জেড প্রাইমটা হবে আই জেড প্লাস এম আর স্কোয়ার। বুঝতে পারছো? অবশ্যই এখানে তোমার কেন্দ্রগামী অক্ষর থেকে তোমার দূরে যাইতে হবে। আই জেড যেটা কি করতেছ সেটা কি কেন্দ্রগামী অক্ষর থেকে তুমি যদি দূরে যাও তাহলে এটা সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। চলো এবার আমরা দুই একটা ম্যাথ দেখাই, এটা কি বুঝবো? আর চক্রতার চক্রগতির ব্যাসার্ধ, হ্যাঁ, আই সমান ওই ক্ষেত্রে এম কে স্কোয়ার ছিল। এই কেটাকে কি বলতাম? চক্রগতির ব্যাসার্ধ। এটা কি? এক্স অক্ষ কি বস্তুর গা ঘেঁষে একটা অক্ষ, ওয়াই অক্ষ বস্তুর গা ঘেঁষে, এদিকে তাকাও, এই একটা কি বস্তু, এই যে হাতের গা ঘেঁষে না, এটা কি গা ঘেঁষে কিনা বলো? আর জেড অক্ষটা কি? লম্ব বরাবর। তাহলে তোমার এই লম্ব বরাবর অক্ষ যে জড়তার ভ্রামক হবে, ওইটা গা ঘেঁষে অক্ষ দুইটার জড়তার ভ্রামকের যোগফলের সমান হবে। মানে এই দুইটা অক্ষের সাপেক্ষে যোগফলের কি হবে? সমান হবে। আর হ্যাঁ, এই দুইটা বের করে যোগ করে দিলে আইজেডটা পেয়ে যাবে। বুঝতে পারছো? আর সমান্তরালটা কি? তুমি এই যে এইটা এই অক্ষের সাপেক্ষে জানো, এখন তুমি এইটা সমান্তরাল এই অক্ষটা না, তাহলে এই অক্ষের সাপেক্ষে কি হবে? এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস বস্তুর ভর গুণ এই ডিস্টেন্সের স্কয়ার। বুঝতে পারছো? মানে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম আর স্কয়ার। তো এইটা তুমি কেন্দ্রগামী অক্ষের থেকে যদি তুমি দূরে যাও তাহলে প্লাস, আর যদি কাছে আসো তাহলে মাইনাস দিতে হইতো। এক নম্বরটা একটু দেখো, এক নম্বর একটা ম্যাথ দেখো। আপাতত জাস্ট এটা
সূত্রটা মনে রাখো I সমান mk স্কয়ার, ওটা বুঝতে গেলে এখন 5 মিনিট লাগবে। সূত্র দেখিও, খাতাটা খুলে দেখিও, শীট দিছিলাম না, শীটে দেওয়া আছে। তো এই দৈর্ঘ্য ধরো হচ্ছে তোমার 3 মিটার, এটার ভর হচ্ছে হচ্ছে 1 কেজি। হ্যাঁ, তো চিন্তা করো, আমি বের করবো ইএফ অক্ষের সাপেক্ষে এই ডিস্টেন্স ধরো হচ্ছে 0.5 মিটার, সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত? এই যে এই অক্ষে ইএফ যে অক্ষটা আছে, এই অক্ষের সাপেক্ষে তোমার চক্রগতির ব্যাসার্ধ লাগবে। তো তুমি যদি চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাও, আগে কি লাগবে? জড়তার ভ্রামকটা লাগবে না ইএফ অক্ষের সাপেক্ষে? এবং দেখো ইএফ অক্ষের সাপেক্ষে কি জড়তার ভ্রামক বের করা তুমি কোনো ডাইরেক্ট সূত্র জানো না, কিন্তু তুমি সিডি অক্ষের সাপেক্ষে জানো না। সিডি কি মধ্যগামী অক্ষ না? তো সিডি অক্ষের সাপেক্ষে তুমি এই অক্ষের সাপেক্ষে বের করলেও হইতো, কিন্তু এটা দিয়ে করতে যাবে না, অলওয়েজ মধ্যগামী অক্ষের সাপেক্ষে তোমার সমান্তরাল নিবা, বুঝছো? তো মধ্যগামী অক্ষের সাপেক্ষে আই সিডি সমান কি হবে? 1/12 ml স্কয়ার কিনা বলো? তো এটা হবে কত? 1/12 m, 1 গুণ l হচ্ছে 3 স্কয়ার, তার মানে কত? 9/12। তাহলে যদি আমরা ডাইরেক্ট 1/12 প্লাস m স্কয়ার লিখি, m স্কয়ার প্লাস m স্কয়ার, এটা 1/12 m স্কয়ার লিখতে হবে সবসময়। মধ্যগামী কেন্দ্রগামী অক্ষের মধ্য অক্ষের সাপেক্ষে 1/12 আসছে, অন্য অক্ষের সাপেক্ষে তো অন্যটা, কেজি মিটার স্কয়ার। এটুকু তো বুঝছো? এবার আমরা ইএফ এর অক্ষের সাপেক্ষে বের করবো না, আই ইএফ সমান কত হবে? আই সিডি প্লাস এম আর স্কয়ার হবে কিনা বলো? বুঝতে পারছো? তাহলে আই সিডি তো আমরা আগেই বের করছি 0.75, এম হচ্ছে 1 গুণ এই দুইটা অক্ষের মধ্যবর্তী ডিসটেন্স কত বলো তো? 0.5 স্কয়ার। ওয়ান আসার কথা না? কত আসছে? 1.8। আবার হিসাব করো। 1। কারো কি এটা সমস্যা আছে? তো আরেকটা ম্যাথ করি, চলো। হ্যাঁ, আসো। এত লেট কেন? হ্যাঁ, গ্রুপে না, তোমাদেরকে বললাম। হ্যাঁ, বসো। তুমি নক দিছিলে আমাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তাহলে বসো। পড়বে না? না পড়লে সমস্যা নাই, বসতে চাইলে বসতে পারো। আমি বললাম যে তোমাদের করতে। আচ্ছা দেখো, আমরা এই অক্ষের সাপেক্ষে ধরো জড়তার ভ্রামকটা বের করতে, সরি কোশ্চেনটা এটা না, কোশ্চেনটা হচ্ছে ধরো এই যে এই অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ। ওদের থেকে নোটটা তুলে নিও। তৃতীয় চ্যাপ্টারে 3টা ম্যাথ দেখাইছি, এই চ্যাপ্টারে এর আগে একটা ম্যাথ দেখাইছি। দেখো এটা কি একটা চাকতি না? চাকতির তোমার চিন্তা করো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে। তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে যদি তুমি চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাও, তাহলে কি করতে হবে? এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আগে জড়তার ভ্রামকটা বের করতে হবে। তো চাকতি টাইপের কিছু তো এখানে নাই,
আচ্ছা ধরো এটাই হচ্ছে একটা চাকতি, ধরে নাও কাল্পনিক জিনিস। তো খেয়াল করো চাকতির ক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে, এই যে এই অক্ষের সাপেক্ষে তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে না কোশ্চেনে। তো চিন্তা করো এই অক্ষের সাপেক্ষে যদি তোমার চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে, এই অক্ষের সাপেক্ষে আগে জড়তার ভ্রামক বের করতে হবে। তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হলে এইটার কেন্দ্রগামী মধ্য অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক আগে বের করতে হবে। তো এই অক্ষের সাপেক্ষে আগে জড়তার ভ্রামক চলো আমরা বের করি। আমরা চাকতির ক্ষেত্রে যে জানি হাফ mr স্কোয়ার, ওইটা কোন অ্যাক্সিসের সাপেক্ষে জানি বলো তো? এই যে এই লম্ব অ্যাক্সিসের সাপেক্ষে জানি না, তাহলে আমাদের লাগবে কোন অ্যাক্সিসের সাপেক্ষে? এই অ্যাক্সিসের সাপেক্ষে লাগবে, বুঝতে পারছো? তো চলো এই অ্যাক্সিসের সাপেক্ষে বের করি। তো আমরা জানি কোনটা, এই অক্ষের সাপেক্ষে কত জানি বলো তো? I সমান হাফ mr স্কোয়ার, এইটা জানি। এখন আমরা বের করি, আচ্ছা এই অ্যাক্সিস যেটা, এই অ্যাক্সিসটা বস্তুটার উপর লম্বগামী একটা অ্যাক্সিস না? আর তোমাকে যদি আমরা যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে বের করতে চাই, এই দুইটা অ্যাক্সিস কি বস্তুটার গা ঘেঁষে দুইটা অ্যাক্সিস কিনা বলো? তাহলে এই যে এইটাকে তুমি এক্স অ্যাক্সিস বলতে পারো, এটাকে কি বলতে পারো? ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আচ্ছা এটা যদি চাকতি হয়, চাকতি তো চারপাশ থেকে সেম, তার মানে এক্স অ্যাক্সিস যা ওয়াই অ্যাক্সিস কি একই জিনিস। তাহলে তুমি এক্ষেত্রে কি লিখতে পারো? আই জেড ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই, অথবা আই জেড ইকুয়াল টু আই এক্স। তাহলে আই এক্স ইকুয়াল কি আসতেছে? হাফ অফ আই জেড, হাফ ইন্টু হাফ mr স্কোয়ার। তাহলে কি আসতেছে বলো তো? 1/4 mr স্কোয়ার। এটা আমরা কি পাচ্ছি বলো তো? আই এক্সটা পাচ্ছি। এটা কোন অ্যাক্সিস? এই যে এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক পাইছি। এখন আমার কোন অ্যাক্সিসের সাপেক্ষে লাগতো? এই অ্যাক্সিসের সাপেক্ষে লাগতো, বুঝতে পারছো? এই দুইটা অ্যাক্সিস কি সমান্তরাল না? তাহলে এখানে কোন উপপাদ্য দিবা? সমান্তরাল অক্ষ উপপাদ্য দিবা। তাহলে তোমার এই যে এই অ্যাক্সিস, তার মানে এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা কত পাইলাম? যে আই এক্স সমান 1/4 mr স্কোয়ার। তো তোমরা চাইলে এটাকে মুখস্থ রাখতে পারো যে চাকতির ক্ষেত্রে গা ঘেঁষে অক্ষ বরাবর জড়তার ভ্রামক 1/4 mr স্কোয়ার। তো এবার চলো আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে বের করি। এই দুইটা অ্যাক্সিসের মধ্যবর্তী ডিসটেন্সটা কত আমাকে বলতে পারবা? ব্যাসার্ধের সমান হবে, বুঝছো কি সবাই? তাহলে এখানে আমরা আই এক্স ওয়াই সমান কত? 1/4 mr স্কোয়ার প্লাস mr স্কোয়ার হবে না? তাহলে এটা কত হবে? 5/4 mr স্কোয়ার। কার কি প্রবলেম আছে এটাতে? বুঝছো? তাহলে আই এক্স ওয়াইটা পেয়ে গেছি। এবার তোমাকে ধরো এটার ব্যাসার্ধটা দেওয়া আছে হচ্ছে আর সমান দেওয়া আছে 0.5 মিটার। আচ্ছা এবার তোমাকে কি বের করতে বলছে? চক্রগতির ব্যাসার্ধ। তাহলে আই সমান আমরা কি জানি বলো তো? এম কে স্কোয়ার জানি কিনা বলো? তাহলে আই এর ভ্যালুটাকে তো আমরা আগেই বের করে ফেলছি। 5/4 mr স্কোয়ার ইকুয়াল এম কে স্কোয়ার। তাহলে এম এম বাদ যাবে, তাহলে কে সমান কি হবে? √5/2 আর। তাহলে √5/2 গুণ আর হচ্ছে 0.5। শেষ, বুঝছো কি এইটা? আচ্ছা এইটা তাহলে আমি মুছে ফেলি, বুঝবো এটা? কারো কি সমস্যা আছে এটাই? শাফিন বুঝছো? এই দুইটা কোশ্চেন দেখো, এখানে অনেকগুলা কোশ্চেন অ্যাকচুয়ালি আসছে তোমার পরীক্ষা, যে এটা আসবে এমন না, এখান থেকে মিডলের কোনো কোশ্চেনও আসতে পারে। আর যে দুইটা কোশ্চেন করাইছি এক্স্যাক্ট এই দুইটা আসবে এমনও কোনো কথা নাই, যে কোনো কোশ্চেনই আসতে পারে। তো কনসেপ্টগুলো একটু মনে রাখবা। আচ্ছা আরেকটা ছিল হচ্ছে ব্যাংকিং কোণ, তাই না? তো ব্যাংকিং কোণের ক্ষেত্রে কি ছিল মনে আছে সূত্রটা? এই যে এইটা হচ্ছে তোমার একটা রোডটা যদি এই যে এরকম হয়, চিন্তা করো আমরা কি করি, একটা রোড দিয়ে যখন একটা গাড়ি যায় তখন সে বাহিরের দিকে একটা ফোর্স অনুভব করে, এই জন্য সে যাতে রাস্তা থেকে ছিটকে না যায় এই জন্য আমরা রাস্তাটাকে একটু উঁচু করে দিই। তাহলে কতটুকু উঁচু করি? ধরো tan থিটা পরিমাণ উঁচু করছি। তাহলে সূত্রটা কি ছিল? tan থিটা ইকুয়াল v²/rg। বুঝতে পারছো? এটা কখন? যদি রাস্তায় ঘর্ষণ না থাকে। ঘর্ষণ থাকলে কি হবে এগুলা কিন্তু আমরা আগে পড়াইছিলাম, তাই না? তো এটা ছিল কি শুধু ব্যাংকিং, রাস্তায় ঘর্ষণ নাই।
এখন আসো, আচ্ছা এই থেটা বের করার জন্য আরেকটা সূত্র আমরা ইউজ করতে পারি না? এই হাইটটা যদি এইচ হয়, রাস্তার প্রশস্তটা যদি ডি হয়, তাহলে সাইন থেটা কি সমান কি বলতো? এইচ বাই ডি। এই সূত্রটাও লাগতে পারে। আচ্ছা একটা ম্যাপ তুলো তাহলে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, লিখো যে একটি রাস্তার, একটি বাঁকযুক্ত রাস্তায় লিখো একটি বাঁকযুক্ত রাস্তায় সাইনবোর্ডে সর্বোচ্চ বেগ 40 কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল। লিখছো এটা? একটি বাঁকযুক্ত রাস্তায় সাইনবোর্ডে 40 কিলোমিটার/আওয়ার সর্বোচ্চ বেগ দেওয়া ছিল। এখন লিখো যে একটি গাড়ি একটি বাঁকযুক্ত রাস্তায়, আচ্ছা কোশ্চেনটা কি এভাবে হবে? দাঁড়াও তো চিন্তা করি, কোশ্চেন এগুলো কি ছিল? আচ্ছা আচ্ছা ওইটা, ওই লাইন মুছে দাও। লিখো যে একটি একটি আচ্ছা আচ্ছা ওই লাইন ঠিক আছে, থাক ওই লাইন থাক। আচ্ছা সমস্যা নাই, তোমার আর লিখা তো লাগতেছে না। লিখো যে রাস্তাটির এক প্রান্ত হতে অপর প্রান্তের, সরি লিখো রাস্তাটির প্রশস্ততা 2 মিটার। রাস্তাটির প্রশস্ততা 2 মিটার। তারপরে লিখো তাহলে রাস্তাটির এক প্রান্ত হতে অন্য প্রান্তের রাস্তাটির প্রশস্ততা 2 মিটার। লিখো রাস্তাটির এক প্রান্ত হতে অপর প্রান্তের উচ্চতা নির্ণয় করো। তাহলে বের করো তো এটা। হ্যাঁ রাস্তাটি মানে এই যে এইচটা বের করতে হবে। ও রাস্তাটির বাঁকের ব্যাসার্ধটা লিখো। বাঁকের ব্যাসার্ধ 40 মিটার। তুমি থেটাটা বের করবা ট্যান থেটা দিয়ে, তারপরে সাইন থেটার এখানে বসায় দিয়ে এইচটা বের করবা। বুঝুনি? তুমি ট্যান থেটা ইকুয়াল v²/rg দিয়ে তুমি থেটা তো জানো, সরি ভি তো জানো, আরও জানো, জিও জানো, তাহলে থেটাটা পাওয়া যায়। ভি রাস্তায় সাইনবোর্ডে 40 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে না? ফাস্ট করো, ফাস্ট করো। কত আসছে? অনেক বেশি চলে আসছে। থেটা থেটা কত আসছে? আচ্ছা এটা তো আমি বানায় দিছি, প্যারা নাই। আচ্ছা এখানে আরেক টাইপের কোশ্চেন আছে, এটা লিখছো যে আরেকটা কোশ্চেন লিখো, এটা বাসায় যেয়ে করিও। যে একটি রাস্তার, লিখো যে একটি রাস্তার এক প্রান্ত হতে অপর প্রান্তের উচ্চতা 0.2 মিটার। অপর প্রান্তের উচ্চতা 0.2 মিটার।
এটার মধ্যে ডি কত ভাই? ডিটা কোশ্চেনে দেওয়াই ছিল, লিখছো? আরেকটা কোশ্চেন লিখে দিয়েছি, এটা লিখো। একটি রাস্তার এক প্রান্ত হতে অপর প্রান্তের উচ্চতা 0.2 মিটার, রাস্তাটির প্রশস্ততা 2 মিটার। লিখো। উচ্চতা 0.2 মিটার। আরেকটা কোশ্চেন লিখতেছি, এটা লিখো। হ্যাঁ, রাস্তাটির প্রশস্ততা 2 মিটার। হ্যাঁ, প্রশস্ততা 2 মিটার। একটি গাড়ি 36 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তাটি নিরাপদে পার হতে পারবে কিনা? 17.49 আচ্ছা, লিখো যে রাস্তাটির বাঁকের ব্যাসার্ধ 50 মিটার। 50 মিটার। আচ্ছা, যে লিখছে তার থেকে তুলে নিও, বাসায় যেয়ে ম্যাথটা একটু করে যাও। আচ্ছা, এখানে কিলোমিটার পার আওয়ার যেগুলো আছে এগুলোকে 3.6 দিয়ে ভাগ দিয়ে মিটার পার সেকেন্ডে নিতে হবে মাস। দেখো, এখানে আরেকটা জিনিস আসছে ইদানিংকালে, একটু দেখো। রাস্তার মধ্যে কোনো নাই, এটা ধরো তোমার বাঁকযুক্ত একটা রাস্তা, কিন্তু এখানে কোনো ব্যাংকিং কোণ নাই, এটা ঘর্ষণের মাধ্যমে তোমার ইটা কাজ হচ্ছে। দেখো, এই যে এই রাস্তাটা, দেখো এই ক্ষেত্রে বাহিরের দিকে কি কাজ করতেছে? mv²/r। তাহলে ঘর্ষণটা এদিকে কাজ করবে, মিউ ইন্টু আর কাজ করবে, তার মানে মিউ mg ভিতরের দিকে কাজ করবে, তাই না? তো রাস্তাটা যদি নিরাপদে সে পার হইতে চাই, এই মিউ mg আর mv²/r সমান হইতে হবে। তাহলে মিউ mg ইকুয়াল mv²/r। তাহলে mm কাটাকাটি যাবে, v সমান √μg r। এই আরটা হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। এই v সমান μg r, এটা একটু মনে রাখিও। তো এখানে একটা কোশ্চেন লিখো। হ্যাঁ, এটা ঘর্ষণ থাকলে, ঘর্ষণ প্লাস নো ব্যাংকিং কোণ। এইখান থেকে বিটা বের করে বুঝতে পারছো? এবার আসো, একটা কোশ্চেন লিখো যে এটা পড়াইছিলাম ওই সময়, আমি তোমাদেরকে 3টা কেস পড়াইছিলাম। একটা হচ্ছে ব্যাংকিং কোণ, আরেকটা হচ্ছে ঘর্ষণ প্লাস নো ব্যাংকিং, ঘর্ষণ প্লাস ব্যাংকিং, ওইটাও দেখাইছিলাম। খুলে দেখিও, ওইটা অ্যাডমিশনের জন্য দেখাইছিলাম। না, এটা এইচএসসি তেই আসতে পারে, এটা তো কঠিন না। তুমি দেখো কোশ্চেনটা লিখো। একটি রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.2। হ্যাঁ, নো ব্যাংকিং, ব্যাংকিং কোণ থাকবে। হ্যাঁ, 0.2। রাস্তাটির বাঁকের ব্যাসার্ধ 50 মিটার। একটি গাড়ি 40 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তাটি নিরাপদে পার হতে পারবে কিনা? 40 কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তাটি নিরাপদে পার হইতে পারবে কিনা? 50 মিটার। এদিকে তাকো আলী, তোমার মিউ কোশ্চেনে দেওয়া আছে না? দেওয়া আছে, আরো দেওয়া আছে। তাহলে রাস্তাটা দেখো, এইটা হচ্ছে সেই বেগ যে বেগে সে যদি পার হয় সে নিরাপদে পার হইতে পারবে। তাহলে ভি সমান কত দেওয়া? 0.2 গুণ 9.8 গুণ আর কত 50 দেওয়া না? তাহলে এটা বের করো কত আসে। 9.89 মিটার পার সেকেন্ড। তার মানে সে যদি 9.89 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে সে কি নিরাপদে পার হইতে পারবে? এদিকে তাকাও ভাই, কোথায় সে যদি এত ভেলোসিটিতে যায় সে নিরাপদে পার হইতে পারবে। সে যাচ্ছিল কত বেগে বলো তো? 40 কিলোমিটার পার আওয়ার বেগে না? এটা হচ্ছে ভি ম্যাক্স। তো ভি কারটা কত আছে? 40/3.6 মিটার পার সেকেন্ড। এটা কত আসে? হ্যাঁ,
আমি যে নিরাপদ নাই তার মানে সে নিরাপদে পার হতে পারবে না। আমি যদি অন্য নিরাপদ করে যাই ভেরি গুড রিসিকো করে দিবে না তারপর করে বুঝি। তো চলো এবার আমরা পঞ্চম চ্যাপ্টার দেখব। সবাই একটু দেখো পঞ্চম চ্যাপ্টারে কি ছিল? কাজ, ক্ষমতা ও শক্তি। হ্যাঁ কে বলছে? কাজ, ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমরা কুয়ার টপিকটা করে যাবা। হ্যাঁ না বলছিল দেখো কুয়ার ম্যাথ করবা আর এই যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতি যখন আনত তলে ওইটা করবা। তো কুয়ার ক্ষেত্রে নরমালি কি হয়? আমি শুধু এগুলোই করে দেব, টাইম বেশি নেই, আগামীকাল আছে যে মানে আপনি যেগুলো বলে দিয়েছেন না আজকে ওগুলো অন্যগুলো একটু পড়িও। আচ্ছা এগুলো আগে পড়িও, দেন ওগুলা পড়িও, কারণ দেখা যাচ্ছে ভাই এইগুলো আজকে রেকর্ড করব একটু বলে দিয়ে, মানে আরেক দিন টাইম আছে ভাই। তুমি ওই আর কি করবা শীট করলেই তো পাও পেয়ে যাবে। সব কথা রেকর্ড দিতেছি ভাই, আপনার পরীক্ষা আপনার টাইম টেবিল কি হচ্ছে? হ্যাঁ মনে হয় আপনার ওষুধের পরীক্ষা কি করছেন আপনি ফার্স্ট কি করতে যাবেন? আমার নরমালি থিওরিগুলো তো অত বেশি পড়া লাগতো না, আমি থিওরিগুলো আধা ঘন্টা একটু দেখতাম, দেখে এবার বোর্ডের সিকিউ করে চলে যেতাম। থিওরি বোর্ডের সিকিউ আমি প্রথম 10টা করতাম, আর বোর্ডের সিকিউ প্রথম 10টা বলতে প্রথম যেগুলো পাইতাম আর আমি আগে এগুলা করে রাখতাম, করে রেখে আমি আগে দাগায় রাখতাম আর কি, যে এই সিকিউটা আমি এক্সামের আগে করে যাব। বুঝতে পারছো? আর এগুলো হচ্ছে এমন না যে তুমি দেখো কিছু কিছু সিকিউ আছে তুমি একবার দেখলেই পারবা, ওগুলো তো পরীক্ষার আগের দিন করা দরকার। আচ্ছা দেখো দেখো কুয়ার টপিকটা একটু দেখো, আমি একটু দেখা দিই হালকা করে। সবাই একটু দেখো কুয়ার ক্ষেত্রে পানি যদি তুমি উপরে তুলতে চাও, এইখানে তুলতে চাইলে ডাব্লিউ সমান কি আছে? mgh ভরকেন্দ্রের সরণ, তাই না? আর যদি তুমি এই যে এইখানে তুলতে চাও তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান কি? mgh ভরকেন্দ্রের সরণ প্লাস mgh, এই হাইটটা। হ্যাঁ তুমি বুঝে বুঝে পড়বা। এখান থেকে এখানে তুললে কি mgh ভর্ষ, আর এখান থেকে এখানে তুললে কি mgh ভর্ষের সাথে এখানে জাস্ট mgh টা মানে ভরকেন্দ্র সরণ প্লাস হ্যাঁ mg টা কমন নিলেই তো এটা। আচ্ছা দেখো এই ভর্ষটা বের করার জন্য তোমাদের আমি একটা সূত্র লিখছিলাম। ভর্ষের সূত্রটা কি ছিল? পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা, পানি বের করার পরে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা ভাগ 2। লিখো
পানি বের করার পূর্বে, পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা এগুলো লেখা ছিল। ভরা অংশের উচ্চতা আর মাইনাস খালি অংশের উচ্চতা বাইরে নিয়ে গেছে। কি বের করতেছো? ভরা অংশের উচ্চতা। ও এখান থেকে এইটা একই কথা। লিখো এবার পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা প্লাস, পানি লেভেলের উপর ভাই ধরো তুমি পানি বের করা, ধরো পানিটা এখন আসেই এখানে, তুমি শুরু করছো এখন, তো পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা এই যে এতটুকু হবে। এটা তো অন্য কিছু আছে থেকে পানি লেভেলে করে হ্যাঁ অন্য কিছু পানি বের করার পর হ্যাঁ, পানির বের করার পরেই উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা প্লাস হবে এরপরে এরপরে উপরে লাইন বাই 2 প্লাস ছিল না ওখানে? না না, প্লাস 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 মাইনাস না। এটা কি বুঝছো? তুমি লিখছো লিখছি ভাই, উপরে লাইন লিখছি ভাই। বাই 2 দাও একটা নিচে। হুম। নাও একটা একটা ম্যাথ তুলো। একটি কুয়ার গভীরতা লিখো, একটি কুয়ার গভীরতা 5 মিটার আর ব্যাসার্ধ 2 মিটার। আলী লিখতেছো না কেন? ব্যাসার্ধ 2 মিটার। এরপরে লিখো যে কুয়াটি পানি শূন্য করার উদ্দেশ্যে হ্যাঁ, কুয়াটি পানি শূন্য করার উদ্দেশ্যে তোমার 2 হর্স পাওয়ারের একটি মোটর যুক্ত করা হলো। হ্যাঁ, তারপরে লিখো 3 ভাগের 1 ভাগ পানি তোলার পরে 3 ভাগের 1 ভাগ পানি বের করার পরে হ্যাঁ মোটরটি নষ্ট হয়ে গেল। লিখছো? অতঃপর একই ক্ষমতার অপর একটি মোটর যুক্ত করা হলো। একই ক্ষমতার অপর একটি মোটর যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। লিখছো এটা? আচ্ছা, এবার লিখো যে প্রথম পাম্পটির কর্মদক্ষতা 50%, নষ্ট হয়ে গেলে পরে তো পরে একই ক্ষমতার অপর একটি পাম্প যুক্ত করে কুয়াটিকে পানি শূন্য করা হলো। তারপরে লিখো প্রথম পাম্পটির কর্মদক্ষতা 50%, দ্বিতীয় পাম্পটির কর্মদক্ষতা 40%। দ্বিতীয়টা 40। হ্যাঁ, তারপরে গ লিখো যে প্রথম পাম্পটির কৃত কাজ কত। ঘ লিখো যে দ্বিতীয় পাম্পটির কত সময় লাগবে, কুয়াটিকে খালি করতে দ্বিতীয় পাম্পটির কত সময় লাগবে। ঘ। খালি কি লিখছো? করবা? এটা কি করায় দিব নাকি বাসায় যেয়ে করবা? দেখো এখানে কি হচ্ছে কথা বলি না, এখানে তোমার দেখো কুয়াটা কি ছিল বলতো? কুয়াটা পানি দ্বারা পূর্ণ ছিল, তাই না? তো কুয়াটাকে তুমি পানি শূন্য করার জন্য কত হর্স পাওয়ারের পাম্প লাগাইছো? 2 হর্স পাওয়ারের পাম্প লাগাইছো। এখন চিন্তা করো, কুয়াটাকে যদি তুমি 2 হর্স পাওয়ারের পাম্প লাগাও, তাহলে এক্ষেত্রে তোমার কৃত কাজ W সমান কি mgh ভস কিনা বলো তো? আগে আমাকে এমটা বের করতে হবে কোশ্চেনে।
তো আমরা এম সমান কি জানি, রো ভি জানি কিনা বলো। তো রো হচ্ছে 1000, ভি কি বলো তো, পাই আর স্কোয়ার এইচ। আর কত, এইচ হচ্ছে 5, তাই না? দেখো তো কত আসে। 10,000 পাই কেজি। এখন বলো এই যে যে কুয়াটা আছে, কুয়াটা কি সব পানি বের করছে? এ আচ্ছা এবার বলো কুয়াটা কি সব পানি বের করছে? প্রথম পাম্পটা কি সব পানি বের করছে? 1/3 বের করছে। তাহলে এটার ক্ষেত্রে এম কত হবে? 1/3 অফ এইটা। আচ্ছা যাই হোক, এবার এটার ক্ষেত্রে এইচ ভসটা বের করতে হবে। এইচ ভসের কি ছিল? পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা কি? ডাব্লিউ এর সূত্র কি? এমজিএইচ ভস না? এম সমান কি? রো ভি। তো ভিটা কি কুয়ার ক্ষেত্রে, এটা কি সিলিন্ডার আকৃতির কুয়া যেহেতু, তাহলে আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে বের করলাম ভরটা। হ্যাঁ, কিন্তু এ বের করছে কতটুকু? তাই এটার 1/3 হবে। তাহলে কুয়া যখন প্রাকৃতিক হয় এটাতে পানি শুকনো করা যায়, আর যখন এটা আমরা যে কাস্টমার বানাই তখন তো এটা পানি শুকনো হয়। তাহলে কি এটা বলবো কি হবে যে এটা প্রাকৃতিক না? কোশ্চেনে বলেই দিবে এটা অলৌকিক কুয়া, এটা একটাই আছে, ভাই না না ভূগর্ভস্থ পানি একটা আছে, তোমাকে বলে দিবে ভূগর্ভস্থ, তখন ওই এইচ ভরসা আর ইউজ করার দরকার নেই। দেখো একটু তাড়াতাড়ি দেখো, আমারও এক্সাম আছে, আমার যে পড়া লাগবে। দেখো পরশুদিন এইচ ভরসাটা বের করা লাগবে। দেখো এইচ ভরসা কি হবে তোমার, একটু বোঝার ট্রাই করো। উপরের লেভেল থেকে পানির লেভেল, আলি দেখো উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা কত পানি বের করার পূর্বে? 0 না? হ্যাঁ, আর পরে কি হবে? এটা 1/3 পানি বের করছে না? তাহলে 1/3 বের করলে কত? 5/3 হবে কিনা বলো? বুঝতে পারছো? আর সূত্র 2, তাহলে 5/6 মিটার। উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা শুরুতে কত? 0। হ্যাঁ, এরপরে পানি বের করার পরে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা, এ কতটুকু পানি বের করতেছে? 1/3। তার মানে এ কতটুকু বের করছে? 5/3 পরিমাণ পানি বের করছে না? দেখো এ তো 1/3 বের করছে, এ এতটুকু বের করছে, এটুকু তো বুঝছো। তাহলে বলো এখান থেকে এটার হাইটটা নিতে হবে। তো এখান থেকে এই হাইটটা কত হবে? না না, সে কতটুকু বের করছে? যতটুকু ছিল তার 1/3 ছিল কতটুকু? 5 মিটার। 5 মিটারের 1/3 কত? 5/3। তার মানে এখান থেকে এখানে ডিসটেন্সটা কত? 5/3। বুঝতে পারছো? তাহলে এম হবে, আচ্ছা দেখো এম কত? 1/3 পাই। তাহলে এর ক্ষেত্রে দেখো এই যে এর ক্ষেত্রে আমরা কৃত কাজটা পেয়ে গেছি না গ? এবার চলো ঘটা করি। ঘয়ের ক্ষেত্রে কি এই যে ভরসাটা খেয়াল করো। আচ্ছা এইচ ভরসা, আলি দেখো, আলি বলো এইচ ভরসা কত হবে? শুরুতে কি পানি দেখো সেকেন্ড পাম্প যেটা আছে সেটা পাচ্ছেই, এখানে এসে পাচ্ছে না? এটা কত হবে? 5/3। আমি বলি 5/3 কি হবে? পানি বের করার পূর্বে উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা, তাই না? তো সে শুরুতেই এতটুকু নিচে পাচ্ছে না, 5/3। এরপরে সে কি করছে? সব পানি বের করে ফেলছে, তার উপরের লেভেল থেকে পানির লেভেলের গভীরতা কত? ডিরেক্ট 5 হবে পানি বের করার পরে, আর নিচে কত হবে? 2। কত আসছে? 3 মিটার, 3.33 মিটার। এবার আসো তোমার এটার ক্ষেত্রে এম কত হবে? আচ্ছা প্রথম মোটরটা তো 1/3 বের করছে, এটা কত? 2/3 বের করবে না? তাহলে তাহলে কত হবে? 2/3 গুণ 20,000 পাই এত। তাহলে এটার ক্ষেত্রে ডাব্লিউটা বের করো, এমজিএইচ ভরসা।
Yes. Sure. Sure না হলে আমবে না। আমবে লাগে। আরে কি দেবা কি দিছে? আরে ও 1366969 ফোন নাম্বার 1366 10⁶ জুল। আচ্ছা এক্ষেত্রে কি বের করতে বলছে? টাইমটা বের করতে বলছে না? এবার খেয়াল করো আমরা টাইমটা বের করছি। এইচ ভরসা এই যে এটা দিব না, তো খেয়াল করো আমরা পি সমান কি জানি, ডাব্লিউ বাই টি জানি, টি জানি কিনা বলো। এক্ষেত্রে পিটা কি হবে? পি আউট হবে, বুঝতে পারছো? তো আমার ইটাটা